তোমার সমস্যার কারণটা আমি মনে হয় ধরে ফেলেছি। আমার কাছে তার সমাধানের দুটো উপায় আছে। একটি সহজ, অন্যটি জটিল। তবে তার পূর্বে আমার কিছু জানার আছে। লোকটির মুখ থমথমে, চোখে মুখে চিন্তার প্রলেপ। তার কপালের সমান্তরাল রেখাগুলো প্রগাঢ় হয়েছে। ফলে জাওয়াদ এবং পাভেল মুখ চাওয়াচাই করল। উৎকণ্ঠিত গলায় শুধালো, কি সেই উপায়গুলো? পড়া বাবা একটা ডিম বের করে দিল, এগিয়ে দিয়ে বলল, বলবো তার আগে এই ডিমটা মাজায় বেঁধে রাখবে। একদিন মাজায় বেঁধে রাখবে, আগামীকাল ঠিক এই সময় আসবে। আমি ডিম ভেঙে দেখব, তারপর আমি উপায় বলবো। ডিম দেখে মুখ বিকৃত করে ফেলল জাওয়াত। জাওয়াত অন্ধবিশ্বাসী নয়, ফলে মাচায় ডিম বেঁধে রাখার ব্যাপারটি মোটেই পছন্দ হলো না তার। ওপর থেকে সূচিবাই স্বভাব থাকায় মুখ বিকৃত করে শুধালো, এই ডিম বেঁধে কি হবে? লোকটির মুখে বিরক্তিকর ভাব এলো না। হয়তো এমন প্রশ্ন তাকে বহু মানুষ জিজ্ঞেস করে। প্রশ্ন করা মানুষের স্বভাবগত বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য তাকে অন্য জীব থেকে আলাদা করে। যদি প্রশ্ন করা বন্ধ হয়ে যায়, তবে মানুষ হয়ে যাবে পোষ্য প্রাণী। পড়া বাবা মৃদু হেসে ভারী স্বরে বললেন, এই ডিম বলে দেবে তোমার ওপর কোনো জাদুটোনা হয়েছে নাকি। সেটা বুঝবেন কি করে? সেটা আগামীকাল বোঝা যাবে। আমি মাঝে বাঁধতে পারবো না, ভেঙে গেলে গায়ে মাখামাখি হবে। ডিমের গন্ধ আমার সহ্য হয় না। লোকটি হাসল, কপট হাসি। সে হাসি বুঝতে দেয় না তার মস্তিষ্কে কি চলছে। তারপর মৃদু স্বরে বলল, বেশ, তোমার সংস্পর্শে রেখো, তাহলেই হবে। আমি যা ভাবছি সেটাই যদি হয়, তবে ব্যাপারটা থেকে পরিত্রাণ সহজ হবে। কিন্তু যদি তেমন কিছু না হয় তবে আমার কাছে হয়তো এই সমস্যার সমাধান নেই। জাওয়াদের মুখ গম্ভীর হয়ে গেল। সূক্ষ্ম ত্রাসের ছাপ পরিলক্ষিত হলো। স্বপ্ন সমস্যার কি কোনো পরিত্রাণ নেই? বাবা উঠে পড়ে লেগেছেন বিয়ের জন্য। এই সমস্যার কারণে জাওয়াদ বাবাকে কিছু বলতেও পারছে না। এর মাঝে পাশ থেকে পাভেল ফিসফিসিয়ে বলল, ঢপ মারছে। ডিমের ভেতর কি জিন বের হবে? আজাইরা, সব টাকা খাওয়ার ফন্দি। জাওয়াদ বিরক্ত হলো বন্ধুর ওপর। রাগী স্বরে বলল, স্বপ্ন পরিত্রাণের উপায় আছে তোর কাছে? পাভেল চুপ করে রইল। বন্ধুকে তো মুখের ওপর পাগল বলা যায় না। পড়া বাবা পাভেলের দিকে চেয়ে রহস্য করে হাসলো। একটা ছোট বাটি এগিয়ে বলল, তোমার বোধহয় আমার যোগ্যতার ওপর সন্দেহ। নাও, এই বাটিটা ধরো। বাটি দিয়ে কি করব? আমার চাকরি আছে, ভিক্ষা করার প্রয়োজন নেই। বেশি কথা বলার বাতিক আছে তোমার, কিন্তু প্রেমিকার সামনে মুখ থেকে তো একটা শব্দ বের হয় না। প্রেমিকার ভাই জানলে কি হবে জানো তো? পড়া বাবার কথায় পাভেলের চোখ বিস্ফোরিত হলো। তার মুখ ফ্যাকাশে বর্ণ ধারণ করল। অপলক হতবিহ্বল চোখে তাকিয়ে রইল কিছু সময়। তার হতভম্ব বিহ্বল মুখখানা দেখে পড়া বাবার হাসি বিস্তৃত হলো। বাটিটা এগিয়ে বলল, পানিটা খাও। পাভেল শুকনো স্বরে বলল, এই পানি খেলে কি হবে? প্রেমিকার ভাইয়ের কাছে মার খাবে না। পাভেলের সন্ধিহান চোখে তাকালো। জাওয়াদ অবাক স্বরে বলল, তোর প্রেমিকার ভাই আছে নাকি? তার প্রশ্নে একটু অপ্রস্তুত হলো পাভেল। আমতা আমতা করে বলল, ভাই থাকা কি অপরাধ নাকি? বাপ আছে, মা আছে, ভাইও আছে। জাওয়াদ খিঁচিয়ে উঠে বলল, আমি কখন বললাম অপরাধ? তুই ঘামছিস কেন? পাভেল কপালে হাত বুলালো। সে আসলেই ঘামছে। পড়া বাবা হাসছেন। তার হাসির শব্দ নেই, কিন্তু পাভেলের গায়ে কাটা দিচ্ছে। সে কি ভয় পাচ্ছে? এই মানুষটি কি আসলে আধ্যাত্মিক কিছু? তার কি কোনো অলৌকিক শক্তি আছে? কিন্তু এসব তো কেবলই কথার কথা। মানুষের মধ্যে কোনো অলৌকিক শক্তি থাকে না। কপটতা আর প্রভাবিত করার বুদ্ধিকেই আমরা হতদরিদ্র, সমস্যায় জর্জরিত কাঙ্গাল মানুষগুলো অলৌকিক ক্ষমতার নাম দেই। পাভেলের এই অভিজ্ঞতাই প্রথম হচ্ছে মানুষটি সাইকিক টাইপ কিছু কিনা, যারা মন পড়তে পারে। পাভেল বাটিটা নিল। চুমুক দিতেই পড়া বাবা মোলায়েম স্বরে বলল, তোমাদের বিয়েটা এই বছরই হবে। সাথে সাথেই পাভেল কাশতে শুরু করলো। নাকে মুখে পানি উঠে একাকার অবস্থা। জাওয়াদ তার মাথায় হাত দিয়ে চাপড় দিচ্ছে। পাভেল কাশছে, জোরে জোরে কাশছে। কাশি থামছে না। পড়া বাবা হাসছেন। তার হাসিটা খুব বিশ্রী, ছমছম করা হাসি। জাওয়াদ বাসায় ফিরল বিকেলের দিকে। পাভেলের অবস্থা নাজেহাল। চোখ মুখে রুগ্নভাব ফুটে উঠেছে। পড়া বাবার পানি খাওয়ার পর থেকেই তার অবস্থা খারাপ। গা গুলাচ্ছে, বমি বমি পাচ্ছে। খচ্চর লোকটি নিশ্চয়ই কিছু মিশিয়ে দিয়েছে, নয়তো সুস্থ মানুষের এমন হবার কথা নয়।
পাভেলের পানিটা খাওয়া উচিত হয়নি, কিন্তু প্রেমিকার কথাটা উঠায় সে দ্বিধান্বিত হয়ে গিয়েছিল, কারণ প্রেমিকা বিষয়ক কথা সে কারোর কাছেই কখনো করেনি। জাওয়াদ পাভেলের এমন অবস্থা দেখে বেশ ভয় পেয়েছে। পরা বাবাকে সে একেবারে বিশ্বাস করতে পারছে না, আবার অবিশ্বাস করতেও পারছে না, কারণ পাভেলের প্রেমিকার কথাটা তাকেও ভাবাচ্ছে। পাভেলের প্রেমিকা একটি রহস্য, অমীমাংসিত রহস্য, যে রহস্যের আজ সে পেয়েছে 1 মাস হবে। সেখানে সেই মেয়ের কথা ওই লোকের জানার কথা না। তার ক্ষমতাকে একেবারে তাচ্ছিল্য করতে পারছে না সে। ডিমটা সে নিয়ে এসেছে, একটা থলেতে ভরে দিয়েছে পড়া বাবার সহযোগীরা। বাসায় ঢুকতেই পাভেলের মুখে মিষ্টি গুজে দিল জ্যোতি। কারোর হাতে কিছু খাওয়ায় যাওদের অপছন্দ, তার গা গুলায়, কিন্তু জ্যোতি নামক বদ মহিলাটি জানা সত্ত্বেও এই কাজ করবে। জাওয়াদ মুখ বিকৃত করে বলল, কিসের খুশিতে লাফাচ্ছিস? বাংলাদেশকে তৃতীয়বারের মতো স্বাধীন হয়েছে নাকি? অবশেষে পাশ করেছিস পরিসংখ্যানে। জ্যোতি তার খোঁচাকে গা মাখল না, কারণ সে খুব খুশি, সামনে বড়লোক হতে চলেছে সে। গদগদ স্বরে বলল, তুই যে খুশি তাই বল, আমি গায়ে মাখব না, কারণ দিন 15-র মধ্যে আমার সুদিন আসছে। কি হবে দিন 15-তে? তোর বিয়ে হবে আর আমি হব বড়লোক। দাঁত বের করে উত্তর দিল জ্যোতি। জাওয়াদ হতভম্ব দাঁড়িয়ে রইল। বিয়ে মানে? সিঙ্কি হ্যাঁ বলে দিয়েছে। বড় মামার উচ্চ হাসির শব্দ কানে আসছে। তার প্রথম ঘটকালি সফল, এবার জ্যোতির পালা। পাত্র সে ঠিক করে রেখেছে, আব্দুল হামিদ সাহেবের অনুমতি দিলেই সে পকেট থেকে ছবি বের করবে, কিন্তু আপাতত নিজেকে সংযত রেখেছেন। বিয়েটা হয়ে গেলে নিজে থেকে আব্দুল হামিদের সাথে কথা বলবেন। আব্দুল হামিদ সাহেব ছেলেকে জড়িয়ে বললেন, আজ আমি সত্যি অনেক খুশি। জাওয়াদ পাথর হয়ে গেছে, কি বলবে বুঝে উঠতে পারছে না। পাভেলের দিকে তাকাতেই সে বুড়ো আঙুল দেখে বলল, অল দ্য বেস্ট। জাওয়াদ তার চিন্তার ঘোরে হুটুপুটি খাচ্ছিল, তখন ফোনের রিংটন সাউন্ড শোনা গেল। পকেট থেকে মোবাইলটা বের করে দেখলো সিঙ্কির মেসেজ, ঠিক 6টায় আমার টিউশন, বাসার সামনে দাঁড়াবেন, কাজ আছে। সরু গলির চতুর্থ বাসার সামনে দাঁড়িয়ে আছে দীপশিখা, পরনে একটি নীল সালোয়ার কামিজ, চুলগুলো বেনি করে এক পাশে দিয়ে রেখেছে। আজ চশমা পরেনি, লেন্স পরেছে। ঠোঁটে খয়েরি লিপস্টিক, চোখে কাজল, নিজে থেকেই সাজগোজ করেছে। তরঙ্গিনী তাকে সাজায়নি, সে সেজেছে জাওয়াদের জন্য। নিজের এমন কাজে দীপশিখার নিজেরই খুব হাসি পাচ্ছে। আগে যখন তরঙ্গিনীকে সাজতে দেখত সে খুব কটাক্ষ করত, কিন্তু আজ বুঝল তরঙ্গিনীর সাজার রহস্য। সে তার প্রিয়তমের জন্য সাজত, যেমন দীপশিখা আজ সেজেছে। প্রিয়তমের জন্য সাজতে ভালোই লাগে। দীপশিখা আজ যে ঠিক করেছে সে আজ মোটেই অপমান করবে না জাওয়াদকে। মিষ্টি মিষ্টি করে গল্প করবে, সেই গল্পের ফাঁকে তাকে বলবে মনের কথা। শুনুন মশাই, আপনার এতদিনের প্রচেষ্টা সফল হয়েছে। চেনা জানার পাঠ চুকিয়ে এবার নতুন অধ্যায়ে পা রাখতে চাই। আচ্ছা, হুট করে এমন কথা বললে কি জাওয়াদ চমকে যাবে? সে যখন জেনেছে দীপশিখা বিয়ের জন্য রাজি হয়েছে, তার অভিব্যক্তি কেমন ছিল? সে খুশি হয়েছিল? তার মুখের ভাব কেমন ছিল? ইস, দেখতে পারলে ভালো হতো। চিন্তার মেঘের মধ্যে একটা বাইক খুব জোরে ব্রেক কষল। হেলমেট খুলতে খুলতে অস্থির জাওয়াদ শুধালো, কি কাজ? জাওয়াদ হাঁপাচ্ছে, ঘেমে নেমে একাকার অবস্থা তার। জাওয়াদের ফর্সা কপালে ঘামের বিন্দু বিন্দু সোডিয়ামের হলুদ আলোতে চকচক করছে। দীপশিখার মনে হলো এত সুন্দর পুরুষ সে কখনো দেখেনি। হেসে শুধালো, আপনি কি বাতাসের সাথে পাল্লা দিয়ে এসেছেন? জাওয়াদ অস্থির গলায় বলল, ভেবেছি জরুরি কিছু, তুমি তো এভাবে আসতে বলো না, এবার বলো এত জরুরি তলবের কারণ। জাওয়াদের কথায় দীপশিখা হাসল, উত্তর না দিয়ে বসলো জাওয়াদের পেছনে, ঘাড়ে হাত রেখে বলল, চলুন ঘুরতে যাব। আপনি আমাকে বাইকে করে রাতের শহর দেখাবেন। এখন? কেন? আমি তো আপনাকে কখনো বলিনি এখন, তাহলে আমার আবদারে আপনি কেন বলছেন? জাওয়াদ ভাষা হারিয়ে ফেলল। কি বলবে? ফলে অসহায় স্বরে বলল, কোথায় যাবে? জাওয়াদ ফ্রন্ট মিররের দিকে চাইল চিঙ্কির দিকে। চিঙ্কি আবার নীল পড়েছে। নীল রঙে তাকে নীলাম্বরের মতো লাগছে, নির্মল নিষ্পাপ। সে আজ খুব যত্ন করে সেজেছে। জাওয়াদ বুঝতে পারল এই সাজের রহস্য। মেয়েটি তার জন্য সেজেছে। বুক চিরে দীর্ঘশ্বাস বের হলো। চিঙ্কি এত দ্রুত বিয়েতে রাজি হয়ে যাবে সে বুঝতে পারেনি। সে তো শুধু এই স্বপ্ন সমস্যার পরিত্রাণ চেয়েছিল।
শান্ত সরোবরের মতো জীবনে এই স্বপ্ন বিষ পোকার মতো তিক্ত করে তুলেছে তার জীবন। এই স্বপ্ন থেকে পরিত্রাণ পেলে চিঙ্কিকে সবটা খুলে বলে দিবে। বিয়ের এই তলোয়ারটা গলা থেকে নামানো এখন অনিবার্য হয়ে গেছে। চোখ সরিয়ে গাঢ় স্বরে বলল, ঘুরতে চাইছো তুমি আর বলছো আমাকে নিয়ে যেতে? এটা কেমন কথা? কারণ আমি চাই আপনি আজ আমাকে ঘোরাবেন। এই চাওয়ার কারণ? আপনি বড্ড প্রশ্ন করেন। এত প্রশ্ন উত্তর দিতে ভালো লাগছে না। জাওয়াত বাইক স্টার্ট দিল। ডিমের থলি ঝুলছে হ্যান্ডেলে। চিঙ্কি সেটা খেয়াল করে বলল, ডিম কিনেছেন? বাসায় রেখে আসতেন। ডিম দেখে একটু অস্বস্তি হলো জাওয়াদের। পড়া বাবা সাথে রাখতে বলেছেন বিধায় বাইকের হ্যান্ডেলেই ঝুলিয়ে এনেছে। এখন ফেটে না গেলে হয়। একটা ডিম নিয়ে ঘোরা বেশ অদ্ভুত একটা ব্যাপার, কিন্তু সে বাধ্য, তাই শুকনো গলায় বলল, ভুলে গেছি। আচ্ছা, একটা ডিম কিনেছেন কেন? এমন প্রশ্ন খুব স্বাভাবিক। জাওয়াত আমতা আমতা করে বলল, একটাই ডিম ছিল। দোকানে একটাই ডিম ছিল? হ্যাঁ। স্ট্রেঞ্জ। জাওয়াত কথা বদলানোর জন্য বলল, কিছু খাবে? তোমার পছন্দের চটপটি বা ফুচকা? আমার অবশ্য দুপুরে কিছু খাওয়া হয়নি, ক্ষুধা লেগেছে। সে কি, কিছু খাননি? চিঙ্কির কণ্ঠে উৎকণ্ঠা প্রকাশ পেল। পর মুহূর্তে শাসনের স্বরে বলল, আপনি তো বড্ড অনিয়ম করেন। কিছুদিন আগে হাসপাতালে ভর্তি ছিলেন, মনে নেই? আসলে একটা কাজে গিয়েছিলাম, আসতে আসতে বিকেল হয়ে গেছে। খেতে আসতেন, তাহলে তোমাকে দাঁড় করে রাখতে হতো যে। চিঙ্কির বুকটা ধক করে উঠল। বুকের মধ্যখানটা আনসান করে উঠল। এক তীব্র ভালো লাগা তাকে ঘিরে ধরল যেন। চিঙ্কির কাছে এই অনুভূতিটা খুব নতুন। কিশোরী সত্তার ভালো লাগার অনুভূতি থেকে প্রগাঢ় এই অনুভূতি। ঠোঁটের কোণে ভেসে উঠল প্রশস্ত হাসি। ধীর স্বরে বলল, তাহলে কোনো রেস্টুরেন্টে চলুন, আমার মন রক্ষা করার দরকার নেই। ধানমন্ডি লেকপাড়ের একটি দোতলা রেস্তোরাঁ। থাই গ্লাস দিয়ে লেক দেখা যায়। রাতে অন্ধকারে দেখায় জায়গাটা। ঝোপের আড়ালে ঘুটঘুটে কালো পানির স্রোত বোঝা যায় না। লাইটের ধারে মশাদের ঝাঁক দেখা যায়। বিকেল হলে অবশ্য দৃশ্যটা ভিন্ন হতো। এখানে দেখা যেত কপত কপতি। কেউ বা হাতে হাত গলিয়ে হাসছে, মনের কথাগুলো বলছে। প্রেমিকার চুলের মিষ্টি গন্ধ লুটবে প্রেমিক, আদর করে কপালে চুল গুজে দিবে, প্রেমিকার ঠোঁটে লুটিয়ে পড়বে হাসি। চিঙ্কি এক মনোযোগে তাকিয়ে রইল লেকের দিকে। জাত অর্ডার করলো, ক্ষুধা লেগেছে। পাভেলের শরীর খারাপ না হলে বক্সিবাজার থেকে খেয়ে আসতো। খাবার এলো অনেকক্ষণ পর। চিঙ্কি শুধু একটা শুকনো সালাদ নিল। জাওয়াত নিজের খাবারটা খেতে খেতে বলল, তোমাকে একদিন আমাদের বাড়িতে যেতে হবে। কেন? কেনাকাটার জন্য। মামি তোমাকে সাথে নিয়ে কেনাকাটা করতে যাচ্ছেন। আমার মা থাকলে অবশ্যই এমন কিছু হতো না। মামির চিন্তাভাবনা মডার্ন। আমি অবাক হয়েছি। বাবা মানা করেননি, অথচ তার চিন্তাভাবনা কিন্তু খুব সেকেলে। বাবাও মাপের কথা বলছিল। তথ্য পাঠাবেন? জাওয়াত একটু থামল। দ্বিধান্বিত স্বরে বলল, তুমি এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবে বুঝতে পারিনি। খুশি হননি? তেমন কিছু না, আমি একটু সময় চাচ্ছিলাম। চেনা জানাই তো শেষ হলো না, আরও চিনবেন? জাওয়াত চোখ তুলে তাকালো। চোখে চোখ রেখে গাঢ় স্বরে বলল, যত চিনব ততই ভালো না? হ্যাঁ, সেটা ঠিক। আপনাকে তো অনেক কিছু বলাই হয়নি। আমাদের পরিচয়ের সময়টা অনেক কম। সমস্যা নেই, জীবন পড়ে আছে নিজেদের চেতনা আবিষ্কার করার। এখনের জন্য যতটুকু চিনেছি ততটুকুই মন্দ নয়। জাওয়াত একটু থমকালো। চিঙ্কি কিছুই চেনেনি। চিনলে এমন কথা হয়তো বলতো না। মেয়েটাকে কি অহেতুক আশা দিচ্ছে? জাওয়াদের উদ্দেশ্যখানা জানতে পারলে কি সে মেনে নিবে? চিঙ্কি যথেষ্ট বুঝদার মেয়ে, সে হয়তো বুঝতে পারবে। চিঙ্কিকে প্রেয়সী নয়, একজন সৎ ভালো বন্ধু বলে মনে করে জাওয়াত। প্রতিটি মানুষের এমন কিছু মানুষ থাকে যাদের সাথে কথা বলতে ভালো লাগে, সময় কাটাতে ভালো লাগে। হয়তো মানসিক সুসঙ্গতি আছে তাদের। কিন্তু বিয়ে? মস্তিষ্ক ঝাপসা হয়ে গেল। দ্বিধান্বিত হলো মন। সে কি চায়? এই প্রশ্নটা উকি দিল। চিঙ্কি মেয়েটাকে কষ্ট দিতে চায় না, কিন্তু নিজের সমস্যার কথাগুলো বলতে পারছে না। সত্যি বলতে জাওয়াত নিজেই জানে না তার সাথে এমন কেন হলো, কিভাবে হলো। একটা স্বপ্ন তার সুন্দর আটপৌরের জীবনে ভূমিকম্প এনেছে। তার যুক্তি তর্ককে এলোমেলো করে দিয়েছে। সে এখন পরা বাবার শরণাপন্ন। ওই লোক যদি কোনো সমস্যা না আনতে পারে, সে কি করবে জানে না। হয়তো বাধ্য হয়ে চিঙ্কিকে বিয়ে করতে হবে। কিন্তু মেয়েটাকে ঠকাতে ইচ্ছে করছে না, তাই সে চায় এই স্বপ্নের একটা সমাধান হোক। রেস্টুরেন্ট থেকে বের হলো তারা। চিঙ্কির কথাগুলো মনে রয়ে গেল।
যাদের সাথে কথা শুরু হলে সত্য কথার মধ্যে আসল কথাই চাপা পড়ে যায়। সমস্যা নেই, তারা নেই চিঙ্কির, মানুষটাকে বলার সময় চলে যায়নি। এর মধ্যে জাওয়াত বলল, মিষ্টি খাবে? আজ একটা শুভ দিন, আমাদের উচিত মিষ্টি খাওয়া। আপনি জানেন তো মিষ্টি কি করে বানায়? ময়রাদের কুনি অবধি হাত থাকে সিরাতে। জাওয়াদের মুখ বিকৃত হলো। চিঙ্কির মজা লাগছে, এই মানুষটাকে বোকা বানানো এত সহজ কেন? জাওয়াত বলল, থাক, মজা করছি, চলুন কোনো পরিষ্কার দোকান থেকে খাবো। এমন মজা করো না, আমার নাড়ি ভুড়ি গুলিয়ে ওঠে। আচ্ছা, আপনি চুমু খেয়েছেন কখনো? চিঙ্কির হঠাৎ প্রশ্নে কেসে উঠল জাওয়াত। না, সে চুমু খায়নি, এই কারণে তার প্রাক্তন তাকে নানাবিধ কথা শুনিয়েছে। চুমু খাওয়া তার কাছে আনহাইজেনিক লাগে। হয়তো বউকে চুমু খেতে হবে, কিন্তু সেটার জন্য নিজেকে কঠোরভাবে প্রস্তুত করেছে সে। চিঙ্কি মিটি মিটি হাসছে। জাওয়াত বুঝল মেয়েটা আবার তার খিল্লি উড়াচ্ছে, ফলে মুখখানা একটু ঝুঁকে বলল, তোমার জন্য তুলে রেখেছি। আফটার অল ভার্জিনিটি বলেও কিছু আছে। জাওয়াত এমন কিছু উত্তর দিবে বুঝতে পারেনি চিঙ্কি। লজ্জায় তার শ্যাম পেলব গালে রক্ত জমে গেল। রক্তকণিকাগুলো উত্তেজিত হয়ে গেল। গলা খাকারি দিয়ে বলল, চলুন মিষ্টি খাবেন। মিষ্টির দোকানে চিঙ্কি মিষ্টি নিল না। জাওয়াত মিষ্টির প্লেট হাতে নিতে শুধালো, তুমি খাচ্ছ না কেন? খাবো না, ডায়েট করছি। কেন? মা বলেছে ওজন বাড়ানো যাবে না। এখন 70 এসে ঠেকেছি, এটা যেন 70ই থাকে। অন্য সময় হলে পাত্তা টাত্তা দিতাম না, কিন্তু পরে ভেবে দেখলাম ঠিকই তো, আপনার মতো এত সুদর্শন পুরুষের সাথে আমার মতো কালো মোটা বেটে নেটে মেয়েকে মানাবে না। তাই আফসোস করে বলবে, আহারে, ছেলেটার সাথে যাচ্ছে না মেয়েটাকে। রাত জোটক না, তখন আপনার মন খারাপ হবে, আফসোস হবে, কি দরকার বলুন। চিঙ্কি কথাগুলো হাসতে হাসতে বললেও মোটেই শুনতে ভালো লাগলো না জাওয়াদের। সে রং গরম দেখে মানুষ বাঁচে না। চিঙ্কির প্রতি অনুভূতি নেই বটেই, কিন্তু তাকে কোনো কটাক্ষ করে দেখেনি সে। ফলে নিজের রসগোল্লার প্লেটটা চিঙ্কির হাতে এগিয়ে দিয়ে বলল, আন্টিকে বলো জাওয়াদের এসবে সমস্যা নেই। চিঙ্কি মাথা নেড়ে মিষ্টিখানা নিল। তার মনটা আজ খুব ভালো। তার ঠোঁট থেকে হাসি সরছে না। শেষ কবে এমন খুশি হয়েছিল জানা নেই। তার মনে পড়ছে না। এই হাসির উৎসটি এই জাওয়াত নামক ধলা গরু। পরা বাবার সামনে বসে আছে জাওয়াত। ঘরের সব দরজা জানালা বন্ধ। সামনে জাওয়াদের ডিম। সেই ডিম কাঁধ ছাড়া করেনি। ঘরটাকে একটা তেতো গন্ধ আসছে। গন্ধটার উৎস খুঁজে পাওয়া যাচ্ছে না। পরা বাবা ধ্যানমগ্ন। আজ পরনে একটা কালো টি শার্ট, জলপাই রঙের 3/4 প্যান্ট। যে কেউ দেখলে বলবে গুলিস্তানের পকেট মার, কিন্তু তার মুরিদদের কাছে সে অলৌকিক ক্ষমতাধারী। মানুষের চোখ দেখে মন পড়তে পারে। তারপর আর জিনিস ধোকা দেয় না। আজও পাভেলকে এক প্রকার বগল দাবা করে এনেছে সে আসতে চায়নি। জাওয়াদের প্রস্তাবে দাঁত খিঁচিয়ে উত্তর দিয়েছে, ওই ভুতুরে বাবার কাছে তুই যা, আমি যাব না। কালকে পানি খেয়েছে, আজ কি না কি খাবে। তুই এত ভয় পাচ্ছিস কেন? আজ কিছু দিলে খাবি না। আমি যাব না। না গেলে আমি পরাবর থেকে তোর বান্ধবীর খোঁজ নিয়ে তার ভাইকে জানিয়ে দেব। সাথে সাথেই এক পায়ে রাজি হয়ে গেল পাভেল। চোখ মেলে তাকালেন পরা বাবা। তার সার্গেত একটা প্লেট নিয়ে এসেছে। সে ডিমটা সেখানে ভাঙল। ডিমের ভিতরে কুসুম নেই, কুসুমের বদলে কিছু লাল চুল। ডিমটা ভাঙতে একটা কড়া গন্ধ ছেয়ে গেল ঘরে। পাভেল এবং জাওয়াদের চোখ ছানা পড়া। এটা কি হলো? ডিমের ভিতর থেকে যা বের হলো তা কল্পনাতীত। ডিম তো ভাঙা ছিল না, এগুলো কি করে ডিমের ভেতরে গেল? পরা বাবা গম্ভীর স্বরে বললেন, তোমার ওপর একটা খারাপ জিনের নজর লেগেছে। বাজে নজর। প্রতিটি মানুষের সাথে একটা জিন থাকে। দীপশিখা নামক মেয়েটির সাথে একটা জিন আছে। সেই জিনের নজর তোমার উপর পড়েছে, এ কারণেই স্বপ্ন। পরিত্রাণের কি উপায়? উপায় দুটো, সহজ এবং কঠিন। সহজ উপায়, দীপশিখাকে তুমি বিয়ে করো, তাহলে তার জিনের নজর কেটে যাবে। অসম্ভব। প্রায় চিৎকার করে উঠল জাওয়াত। পরা বাবা মৃদু হেসে বললেন, তাহলে কঠিন পথ অবলম্বন করতে হবে। কি? আমি একটা পানি পড়া দেব, সেই পানি তোমাকে সেবন করতে হবে 10 দিন। এটা সোজা না। তাতে তোমাকে কিছু জিনিস মেশাতে হবে। ডিমের খোসা, এই লাল চুল আর সিঙ্কির লালা। পরা বাবার অদ্ভুত কথা শুনতেই মুখ বিকৃত হয়ে গেল জাওয়াদের। এই লোক কি পাগল? মানুষের থেকে সমাধান নেয়? অসম্ভব। এতটা খারাপ দিন আসেনি জাওয়াদের যে এগুলো খেতে হবে। ফলে সাথে সাথে বলে উঠল, পাগল আপনি। রহস্য করে হাসলো পরা বাবা। তারপর বলল, আমি সমাধান দিয়েছি, মেনে নেওয়া না নেওয়ার দায় তোমার। আমি ধ্যানে বসবো, যদি চাও ওরা পানি প্রস্তুত করে দিবে তোমাকে।
জাওয়াদের মাথা কাজ করছে না, দ্বিধায় কুহেলিকায় সব ঝাপসা লাগছে তার কাছে। পাভেল বিড়বিড় করে বলল, এসব খাইস না, জন্ডিস বাধায় ছাড়বে এই লোক, তখন তুই স্বপ্ন হয়ে যাবি। বড় বাবা ঘর কাঁপিয়ে হাসলেন, তারপর বললেন, তুমি যদি চাও চলে যেতে পারো, বিয়ে করলে স্বপ্ন থেমে যাবে, কিন্তু কিন্তু দীপশিখার আগুনে তোমাকে ঝলসে যেতে হবে। তোমাদের বিয়ের কোনো ভবিষ্যৎ নেই, আমি তো দেখতে পারছি না এখন তোমার সিদ্ধান্ত। এত কিছু জানেন, এটা জানেন না আমার ঘিন পিত্তে বেশি। আমি সবই জানি, কিন্তু এছাড়া উপায় নেই, জিন থেকে পরিত্রাণ নেই। যা ওদের কপালের সমান্তরাল রেখা বক্রকার ধারণ করলো। খুব চিন্তিত সে কি বিশ্বাস করবে পড়া বাবাকে? পড়া বাবাকে বিশ্বাস করলে কি লাভ হবে? ঘরে একটা 2 লিটারের লাল পানীয় নিয়ে এসেছে জাওয়াত। খুললেই ভোটকা গন্ধে নাড়ি ভুড়ি উল্টে যাচ্ছে। পাভেল জাওয়াতকে নিষেধ করেছিল, কিন্তু জাওয়াত শোনেনি। বাসায় আসতে দেখলো ড্রয়িং রুমে চিংকি বসা। তার কি আসার কথা ছিল আজ? জ্যোতি তার সাথে গল্প করছে। জাওয়াতকে দেখে মিষ্টি করে হাসল দীপশিখা। তার হাসিটা বুকের মধ্যিখানে এক উচ্চাটন সৃষ্টি করল। জ্যোতি জাওয়াতকে দেখে বলল, ভালো করেছিস, এসে গেছিস, আমাদের নিয়ে মার্কেট চল। মানে? মামি বলেছেন আজই বউয়ের মার্কেটে যাবেন। কত কি কিনতে হবে? সময় নেই তো। জাওয়াদের ইচ্ছে করছে না, তার মন ক্লান্ত, বক্সিবাজার থেকে এসেছে, এখন আবার মেয়েদের সাথে ঘুরতে হবে। মেয়েরা তো যাবেই, আর কিনবেন না, তার আগে ঘুরবে, 10টা দোকান ঘুরে প্রথম দোকান থেকে কাপড় কিনবে। তাও যদি দামে না মিলে তাহলে আজকের দিন মাটি। সে না করতে যাবে, ঠিক তখন পাভেল ফাঁক দিয়ে বলল, আমাকে নিবি জ্যোতি? আপনি যে কি করবেন? একটা শাড়ি কেনার ছিল আমার জন্য। একেবারেই যাই, চল জাওয়াত। পাভেলকে ঠাস করে চড় মারা গেলে শান্তি লাগতো। সবখানে বা হাত ঢুকাতেই হবে। কটমটিয়ে তাকে বলল, তোর এনার্জি অনেক, তাই না? এমন করিস কেন? আমি তোর সাথে ওই ছাগল বাবার কাছে গেছি না, তুই আমার সাথে চল। এর মধ্যে চিংকি মৃদু স্বরে বলল, জজ সাহেব চলুন না, আমরা আসার সময় একটা সিনেমাও দেখব। পাভেল ভাই জ্যোতির সাথে একটু আলাদা সময় কাটাতে চাইছে, সেটাও না হয় আমরা ম্যানেজ করে নেব। কথাটা শান্ত ঘরে বোমার মতো কাজ করলো। জ্যোতি, পাভেল এবং জাওয়াদের চোখ বিস্ফোরিত হলো। জ্যোতি আমতা আমতা করে বলল, কি বলছে ভাবি? চিংকি একটু ভেবাচেকা খেলো। সে কি কিছু ভুল বলে ফেলল? দ্বিধান্বিত স্বরে বলল, তোমাদের মধ্যে প্রণয় চলছে না? আমি তো ভেবেছি আমাদের বিয়ের পর তোমাদের বিয়ে হবে। এর মধ্যে জাওয়াত রেগে মেগে অগ্নিশর্মার রূপ ধারণ করলো। ফর্সা মুখ লাল হয়ে গেছে। পাভেল জানে আজ রক্ষে নেই। জাওয়াত তাকে ধরার পূর্বে সে জ্যোতির পিছনে লুকিয়ে বলল, আমার দোষ নেই, তুই চিনিস তোর বোনকে? তোর মনে হয় আমি ওকে পটিয়েছি? তোর বোন আমাকে হুমকি দিয়েছে, বলেছে হয় প্রেম করবেন, নয়তো 1 লাখ টাকা দিবেন। এখন আমি 1 লাখ টাকা কই পাই বল? তাই প্রেম করতে রাজি হয়ে গেছি। জ্যোতির চোখ রাঙিয়ে বলল, আপনি আমাকে ভালোবাসেন না? ভয় রাজি হয়েছেন? না না সোনা পাখি, আমি ভালোবাসি। জাওয়াত তেরে আসতে জ্যোতি তাদের মধ্যেখানে দেওয়ালের মতো দাঁড়িয়ে আমতা আমতা করে বলল, ভাইয়া, আমরা তোর প্রাণ বাঁচাইছি। নিকুচি করেছে প্রাণের। এত অকৃতজ্ঞ হইস না, তোর মতো শুক্রিয়া করা উচিত। দেখ, যদি আমাদের প্রেম না থাকতো, ওই ভোরে আমি কি জেগে থাকতাম? না জেগে থাকলে তোর গুঙ্গানি শুনতাম না, আর তুই ভেটকে শুকটি হয়ে যেতি। কথা শোন আমার, আমরা কিন্তু তোর লাইফ সেভার। থাপড়ে লাইফ সেভারের বানান ভুলিয়ে দেব। সর এখান থেকে, বলে তেরে গেল। যতবার পাভেলকে মারতে যায়, পাভেল জ্যোতিকে সামনে এনে ফেলে। জাওয়াত এদিকে ধলাগুড়ি থেকে রাগী সার হয়ে গেছে। চিংকি বুঝলো বড্ড অন্যায় করে ফেলেছে। সে ভেবেছিল জাওয়াত বুঝি জানে, অহেতুক জ্যোতিকে ঝামেলাতে ফেলল, ফলে সেই টেনে ধরল জাওয়াতকে। জাওয়াত খেকে বলল, হাত ছাড়ো, এই হারামিকে আমি মেরে ভর্তা করব। আচ্ছা, আপনি এত রাগ করছেন কেন? পাভেল ভাই তো খারাপ ছেলে না। পাভেল বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আমি তো ভালো ছেলে। চুপ কর, মুখ ভেঙে দেব তোর। থামুন জাওয়াত সাহেব, বলে চিংকির দিকে ঘুরালো জাওয়াতকে। কঠিন সুরে বলল, এখন আমার কথা শুনবেন আপনি, আর হুম্বিতুম্বি না। জাওয়াত জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। তার রাগী মুখখানা আগেও দেখেছে চিংকি। দীর্ঘশ্বাস গোপন করলো সে। মোলায়েম স্বরে বলল, তারা দুজন দুজনকে পছন্দ করে, আর পাভেল ভাইকে আপনি সবচেয়ে ভালো চিনেন। এমন মানুষ আপনার বোনের জন্য কি খারাপ হবে? মাথা ঠান্ডা করে ভাবুন। তুমি ওদের ওকালতি করছো? না, আমি আপনার পক্ষের উকিল। আমি শুধু বলছি, মাথা ঠান্ডায় ভাবুন। পাভেল মাঝখান থেকে বলল, তোর সুখ দুঃখে আমি ছিলাম, ভুলিস না। তোর জন্য কাল আমার মাঠ থেকে বাঁচতেই খেয়েছিস শালা। তুই আমার শালা, আমি দুলাভাই তোর। মারবো টেনে 1 চড়।
আমার জীবনের হেনা জ্যোতি, ওকে না পেলে আমিও বাপ্পার আছে মাটিতে গড়াগড়ি খাবো, আর তোর কানের কাছে গাইব প্রেমের সবান্দি ভেঙে, মনে শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়। জাওয়াত রেগে তেরে আসতে গেলে চিংকি আটকালো তাকে, কড়াসরে বলল, জজ সাহেব মাথা ঠান্ডা করুন, ওদের চোখের সামনে থেকে যেতে বলুন। সাথে সাথে সুরসুর করে সরে পড়ল দুজন। সোফায় ধপ করে বসল জাওয়াত। তার মাথা ব্যথা করছে, চা খেতে পারলে ভালো হতো। সেদিনের মতো প্রোগ্রাম বাতিল হলো। মামি এলেন অনেক নাস্তা নিয়ে। আব্দুল হামিদ সাহেব বড় মামার সাথে কাঠ ছাপাতে বের হয়েছিলেন, তারাও ফিরে এলেন। চিংকি বাড়ি যেতে চাইছিল, কিন্তু জ্যোতি তাকে আটকালো, কারণ ভাইয়ের ভরসা নেই, একমাত্র চিংকি এই পাগলা সারকে আটকাতে পারে। রান্নাঘরে জ্যোতির সাথে দাঁড়িয়ে আছে চিংকি। খুব ইতস্তত বোধ হচ্ছে তার। টকবক করে ফুটছে চায়ের পানি, জাওদের জন্য ইসা। তার মাথা ধরেছে, পাভেল এক কোনায় খাচ্ছে। নির্লজ্জ বন্ধুকে দেখে আপদমস্তক জ্বলছে তার। বাবার সামনে তাকে মারতে পারছে না, চিংকি বারণ করাতে আরও পারছে না। জ্যোতি তার মন ভালো করতে চা বানাচ্ছে। চিংকি মৃদু স্বরে বলল, সরি তখনের জন্য। আরে না ভাবি, একদিন তো জানাতেই হতো। তাও সরি? এত সরি বলার কিছু নেই, আমি তো চাইছিলাম জানাতে, কিন্তু ওই ভীতুটাই সময় চেয়েছে। ভালোই হলো বাবা, এই লুকে প্রেম করা যে কত ভয়ঙ্কর। কতদিন যাবত প্রেম করছো? গুনিনি। চিংকি হাসলো। প্রেম খুব অদ্ভুত জিনিস, প্রেমে পড়া মানুষের মুখের মুখখানায় এক অন্যতম সুখ পাওয়া যায়। মামি ডাকতে জ্যোতি চলে গেল। চিংকি তখন রান্নাঘরে একা। কিছুদিন পর এই রান্নাঘরে বধূ রূপে প্রবেশ ঘটবে তার। ভাবতেই পেটের ভেতরটা গুড়গুড় করে উঠল। এই সময় রান্নাঘরে জাওয়াত ঢুকল। 1 কাপ চা বানাতে কতক্ষণ লাগে? জাওয়াতকে দেখে চিংকি উত্তর দিল, হয়ে গেছে। জ্যোতি মামির কাছে আমি সেকে দিচ্ছি। না দরকার নেই, আমি করে নিচ্ছি বলেই সে চাকনিটা হাতে নিল। চিংকি শুধালো, মেজাজ ঠান্ডা হয়েছে? আর মেজাজ? পাভেলকে লাথি মারলে যদি ঠান্ডা হয়, শালা সাহস কী করে হয় আমার বোনের সাথে প্রেম করার? বলতে বলতে একটু গরম চা হাতে ছিটকে পড়ল। সাথে সাথে লাল হয়ে গেল বুড়ো আঙ্গুলটা। উহ বলে হাত ঝাটকাতে উদ্বিগ্ন হলো চিংকি। জাওদের হাতটা দু হাতে নিয়ে বলল, দেখি। বুড়ো আঙ্গুলটা লাল হয়ে গেছে। ফলে উৎকণ্ঠিত চিংকি সাথে সাথে নিজের ঠোঁটের ফাঁকে চেপে ধরল আঙ্গুলটা। জাওদ স্তব্ধ হয়ে গেল। তার শির দ্বারায় উষ্ণ রক্তের স্রোত বয়ে গেল। নরম ঠোঁটের স্পর্শ পেয়ে কেঁপে উঠল শরীর। শিরা উপশিরে রক্তের বেগ বাড়ল। স্পন্দিত হলো হৃদয়। জাওদের উচিত স্বভাবগত হাতটি সরিয়ে নেয়া। অতিরিক্ত পরিষ্কার স্বভাবের কারণে এসব তার পছন্দ নয়। তার প্রাক্তন স্বামী যখন তার কাছে আসতে চাইত, সে এড়িয়ে যেত। ফলে স্বামীর মনে হতো জাওদ তার প্রতি আকৃষ্ট নয়। এ নিয়ে তাদের মাঝে অনেক ঝগড়া হতো। প্রতিবার জাওদের একটা কথায় থাকতো, আমার এগুলো পছন্দ নয়, হাত ধরে রাখা অবধি আমি টলারেট করতে পারি, কিন্তু এর থেকে বেশি আমার থেকে আশা করো না। কথাটা স্বামীর কাছে অপমানজনক মনে হতো, ফলে ঝগড়ার রেশ বাড়ত। কিন্তু চিংকির এমন কাজে তাকে ঠেলে দিতে পারল না জাওয়াত। মুহূর্তের জন্য তার মনে হলো এক অদ্ভুত ঘোরের মাঝে সে রয়েছে। চিংকির চিন্তিত মুখ বিররের দিকে তাকে ঢোক গিল সে। নয়ন সরাতে পারছে না। নিঃশ্বাস ভারী হলো। তার ঠোঁট জোড়াকে স্পর্শ করার ইচ্ছে হলো। আনমনে দূরত্ব ঘুষিয়ে নিল। জাওয়াত নিজের স্বভাব বহির্ভূত একখানা কাজ করে ফেলল। নিজের আঙুল মুক্ত করে আবার বুড়ো আঙুল দিয়ে স্পর্শ করল চিংকির নরম ঠোঁট। চিংকি কেঁপে উঠল তার স্পর্শে। পরিস্থিতির আভাস পেতে রক্তিম হয়ে উঠল তার গাল। লজ্জা ঘিরে ধরল তাকে। দৃষ্টি নামিয়ে ফেলল। ওড়না হাতের ফাঁকে শক্ত করে ধরল। জাওদের গাঢ় দৃষ্টি আছে সে না তাকিয়েও পেল। গভীর সেই দৃষ্টি চিংকির হৃদয়ে কাঁপছে। দোলুল্যমান তার অনর প্রহরী। জাওদ লাজুক চিংকির লজ্জাকে পরিহাস করতে পারল না, বরং তার হৃদয় কৌতূহলী হলো। জাওদের মনে হলো সে কোনো নিশি পদ্মকে দেখছে, যাকে ছুঁয়ে দেখার প্রলোভন জাগলো মনে। দুহাতে তার মুখখানা তুলে ধরল। চিংকির মুখমণ্ডলে আশ্রয় পড়ল জাওদের উষ্ণ নিঃশ্বাস। চিংকির চোখ তুলে তাকালো জাওদের চোখে। তার ঘোর লাগা চোখের ভাষা পড়তে সময় নিল। অন্তঃস্থলে বিশাল কালবৈশাখী দলা পাকালো। সেই ঝড়ের প্রলেপে ছিন্ন ভিন্ন হয়ে যাবে সমস্ত জড়তা। কাঁপছে তার ঠোঁট। নাকের ওপর জড়ো হয়েছে ঘর্মকণা। তাদের মাঝের দূরত্ব খুব ক্ষীণ, হয়তো সেই দূরত্ব ঘুষে যেতে হয়তো, কিন্তু সেই সময় জ্যোতির গলার স্বর শুনতে পেল জাওয়াত। সাথে সাথে দূরে সরে গেল, চা নিয়ে বেরিয়ে গেল রান্নাঘর থেকে। জ্যোতি রান্নাঘরে আসতে চিংকিকে শুধালো, ভাইয়া কি চা নিয়ে গেছে? চিংকির গলায় দলা পাকাচ্ছে কথা।
শ্বাস ঘন হয়ে গেছে, হৃদস্পন্দনের বেগ বেসামাল। জ্যোতি তাকে পুনরায় শুধালো, তুমি ঠিক আছো ভাবি? এমন দেখাচ্ছে কেন তোমাকে? চিঙ্কি কোনো মতে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তার গাল গরম হয়ে গেছে। একটু আগের ঘটনা ভাবতে লজ্জায় মিশে যাচ্ছে। ভাগ্যিস জ্যোতি এসেছিল। জাওয়াদ নিজের রুমে চেয়ারের ওপর বসলো। তার সামনে পড়া বাবার লাল পানীয়। তার মস্তিষ্ক কাজ করছে না। চিঙ্কির সামনে গেলেই সে কেন দুনিয়া ভুলে যায়। জ্যোতির কণ্ঠ না পেলে সে কত বড় একটা ভুল করে বসত। সে তো কখনোই এমন ছিল না। জাওয়াদের জীবনে নারীর সঙ্গের অভাব কখনোই ছিল না, এখনও নেই। অফিসেও তার জনপ্রিয়তা অন্যরকম। জুনিয়র মেয়েরা তার সাথে কথা বলার ছুতো খোঁজে। কিন্তু জাওয়াদ কখনোই তাদের প্রতি এভাবে সব ভুলে চিন্তা চেতনা মুদে ডুবে যায়নি। তবে কি পরা বাবার কথা সঠিক? চিঙ্কির সাথে এমন কিছু আছে যা তাকে প্রতিনিয়ত আকৃষ্ট করার চেষ্টা করছে। যদি সেটাই সঠিক হয়, জাওয়াদকে অখাদ্য নোংরা পানি খেতে হবে, এবং তাও অতি সত্বর। বিয়ের সব কাজ স্ফূর্তির সাথে শুরু হয়েছে। জাওয়াদের মামি দুদিন যাবত কনের জন্য শাড়ি পছন্দ করছে। এসবের মাঝে জাওয়াদকেও জোরপূর্বক ফাঁসানো হয়েছে। যতই হোক বউ তাই তার দায়িত্ব বিয়ের শাড়ি পছন্দ করা। পাভেলের উপর যদিও রাগ কমেনি জাওয়াদের, কিন্তু তার পার্টনার অফ ক্রাইম বলতে এই একটি ছেলে আছে। তাই রাগ থাকলেও তাকে কাজ ছাড়া করতে পারছে না জাওয়াদ। পাভেলও হবু স্ত্রীর বড় ভাইকে সম্মান করছে। আগে নানা রকম টিপ্পনি করলো, এখন সেগুলো করছে না। ফলে এখন জাওয়াদ বলল, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি পড়া বাবার পানি খাবো। পাভেলের অনেক কিছু বলার থাকলেও সেসব গিলে হাসি মুখে বলল, কিন্তু চিঙ্কির লালা পাবি কি করে? জাওয়াদ গম্ভীর মুখে বলল, তোর অনেক বুদ্ধি, তাই আমাকে বুদ্ধি দে। পাভেলের ইচ্ছে হয়েছিল জাওয়াদকে বেধড়ক পিটাতে, কিন্তু নিজেকে সামলালো। বেজার মুখে বলল, আমার অনেক ভাগ্য ভালো, তোর বোন তোর মতো গান্ডু না। গালি দিচ্ছিস আমাকে? বেশি কথা বললে কিন্তু বিয়ে ক্যান্সেল। না জাহাপানা, আমার ঘাড়ে কয়টা মাথা, যাকগে ওকে চুমু খেনে। জাওয়াদ মুখ বিকৃত করে রাগি চোখে তাকাতেই পাভেল বুঝে গেল তার বুদ্ধি জাওয়াদের পছন্দ হয়নি। ফলে গলা খাকারি দিয়ে বলল, মজা করছিলাম। তুই আমার সাথে কাল শপিংয়ে যাচ্ছিস, আর খবরদার জ্যোতির আশেপাশে থাকবি না। যদি আমার বোনের আশেপাশে তোকে দেখি, একদম মেরে ভর্তা করে ফেলবো। জি জাহাপানা। শাড়ির দোকানে বসে আছে সবাই, একের পর এক শাড়ি দেখা যাচ্ছে। চিঙ্কির পছন্দের রং লাল, কিন্তু মামির ভাষ্য এখন সবাই লাল পরে, তুমি পড়বে আলাদা কিছু। ফলে একের পর এক দোকানই বদল হচ্ছে, কিন্তু কনের শাড়ি এখনও কেনা হয়নি। চিঙ্কি খুবই ক্লান্ত। শপিং করা, দোকানে ঘোরা তার অপছন্দ। আগে জানলে আজ 2টো ভিডিও শ্যুট করে ফেলতো। যত একবার শুধালো, তোমার কি ক্লান্ত লাগছে, কিছু খাবে? চিঙ্কি মাথা নাড়িয়ে না বলল। ভাগ্যিস মানুষটা পাশে ছিল। ক্ষণে ক্ষণে তার খোঁজ খবর নিচ্ছে, কথা বলছে, না তো চিঙ্কি অস্বস্তিতেই শেষ হয়ে যেত। জ্যোতিও মামির কাছে বিরক্ত। ফলে বিরক্তি নিয়ে বলল, মামি, আলাদা আলাদা করতে করতে তুমি তো ভাবিকে মঙ্গল গ্রহের জীব বানিয়ে দিচ্ছ। শাড়ি তো না, যেন হিরে খুঁজছ। আর তো এনার্জি নেই। চুপ কর তুই। বিবাদের মধ্যে চিঙ্কির নজর আটকালো হালকা আকাশি একটা শাড়িতে। শাড়িটা গায়ে ফেলতে দোকানদার বলল, আপা, আপনার গায়ে মানাইব। জ্যোতিও সাথে সাথে বলল, ভাবি এইটাও নাও। চিঙ্কি প্রথমে তাকালো জাওয়াদের দিকে। জাওয়াদ চোখও তখন চিঙ্কিতে নিবদ্ধ। চিঙ্কিকে নিলে খুবই চমৎকার লাগে। শুধু চমৎকার বললে ভুল, নিলে চিঙ্কিকে নিজে অবাক লাগে। তার হৃদস্পন্দন বেসামাল হলো। নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সে। ফলে দৃষ্টি সরিয়ে বলল, ভালো লাগছে না, অন্য কিছু দেখো। ফলে অনেক পছন্দ হওয়া সত্ত্বেও চিঙ্কির শাড়িটা কিনল না। জ্যোতি বিদ্রুপ টেনে বলল, ভাবি, তুমি এখনই ভাইয়ের কথা সিদ্ধান্ত নিচ্ছ? মৃদু হাসল চিঙ্কি, কিন্তু উত্তর দিল না। অবশেষে খুঁজতে খুঁজতে একটি হালকা গোলাপি শাড়ি পছন্দ করা হলো। সেটা বিয়ের জন্য কেনা হলো। কেনাকাটা শেষ। একটি দোকানে হালকা কিছু খাওয়া দাওয়ার করার জন্য বসলো তারা সবাই। এর মধ্যেই পাভেল জাওয়াদের কানে কানে বলল, দোস্ত, উপায় পেয়ে গেছি চিঙ্কির লালা জোগাড়ের। জাওয়াদ উদ্গ্রীব স্বরে শুধালো, কি উপায়? পাভেল মুচকি এসে বলল, খুব ইজি, একটা আইসক্রিম কেন, ওকে স্বাদ, ও খেলেই ওর লালা লেগে যাবে। তারপর ওই ড্রেনের পানিতে আইসক্রিম গুলিয়ে খা। পাভেলের দিকে তাকিয়ে কঠিন চোখে তাকালো জাওয়াদ। দাঁতে দাঁত খিচে বলল, এই শীতকালে তো গাধারাও আইসক্রিম খায় না, আর আমি খাবো আইসক্রিম? মাথা খারাপ তোর? পরা বাবার কথা মতো তুই তোর হবু বউ, যাকে তুই বিয়ে করতে চাস, তার লালা খুঁজছিস। অন্তত তোর মতো মানুষের মুখে গাধা শব্দ মানায় না।
জাওয়াত কিরমির করে তাকালো। পাভেল সাথে সাথে জ্যোতির উদ্দেশ্যে বলল, জ্যোতি, কিছু খাবি? মামির সাথে শাড়ি দেখতে দেখতে আমার 2 কেজি ওজন কমে গেছে। মহিলা মানুষ এত দোকান ঘুরে জানলে কোনোদিন আসতাম না। মামির পাভেলের কথা পছন্দ হলো না, ফলে ভেংসি কেটে বলল, তোমাকে আসতে কে বলেছে বাপু? আপনার তো সুন্দরী রমণীকে জাওয়াদের উপর ছেড়ে দিতে ভয় হচ্ছিল মামি। মামির দুর্বলতা হলো প্রশংসা, সেটা যেই করুক না কেন তিনি গলে যান। তাই পাভেলের ঠাট্টায় রাগ হলেও সেটা গলে পানি হয়ে গেল। লজ্জা লজ্জা স্বরে বলল, হয়েছে হয়েছে, চলো খাওয়া দাওয়া করা যাক, দীপশিখারও ক্ষুধা লেগেছে নিশ্চয়ই। পাভেল চাইল জাওয়াদের দিকে, ইশারা করে বোঝালো, সুযোগ দিয়েছি লুফে নে। দোতলা ফুডকোর্টের একেবারে শেষ টেবিলে বসলো তারা। পাভেল 2টো চেয়ারে শপিংয়ের জিনিসপত্র রাখলো। একে একে যে যার পছন্দ খাবার অর্ডার করলো। জাওয়াত শুধু আইসক্রিম কিনে আনলো। তার হাতে আইসক্রিম দেখে জ্যোতি বিস্মিত স্বরে প্রশ্ন ছুড়ল, ভাইয়া, তুই এই ঠান্ডায় আইসক্রিম খাবি? কিছুদিন আগে তো হাসপাতালে ভর্তি ছিলি, এবার কি বিয়ের আগে নিউমোনিয়া বাঁধাবি? জাওয়াত অগ্নিদৃষ্টি ছুড়ল পাভেলের দিকে। পাভেল সাথে সাথে জ্যোতির উদ্দেশ্যে বলল, আরে কিছু না, ঠান্ডা ঠান্ডায় ঠান্ডা ক্ষয়। হ্যাঁ, বিষে বিষে বিষক্ষয় শুনিসনি? শুনেছি। অমনি কিছু একটা, তুই খা না, নয়তো আমাকে দে। পাভেল ভাই, খাওয়া বাদে কিছু মাথায় থাকে আপনার? এত কে খায়? আমাকে খাওয়ার খোটা দিবি না। জ্যোতি, আমি কখনো বলেছি তুই রাস্তার মোড়ে চাঁদাবাজদের মতো সুযোগ পেলে টাকা চাস? বলি না তো। আমার খাওয়া নজর দিবি না। জ্যোতি নাকমুখ কুচকে বলল, 100 বার দেব, 1000 বার দেব, খাদক একটা। যা তোদের উপেক্ষা করলো, যা পারে করুক, হেদিকে মরুক, তার যায় আসে না। সে চিঙ্কির দিকে আইসক্রিমটা এগিয়ে বলল, খাবে? চিঙ্কি বেশ অবাক হলো, তার বিস্ময় তার চোখে মুখে স্পষ্ট প্রকাশ পেল। সে জানে জাওয়াত সুচিবাই ধরনের মানুষ, সে কারোর খাওয়া খাবার খায় না। এক স্ট্রে কখনো ব্যবহার করেনি তারা, এমনকি পানির বোতলের মুখেও যদি মুখ দিয়ে খাওয়া হয় জাওয়াত সেটা উপেক্ষা করে। ফলে বিস্মিত স্বরে শুধালো, এটা তো আপনার জন্য কিনে এনেছেন। হ্যাঁ, তুমি টেস্ট করবে একটু? চিঙ্কি ঈষৎ দ্বিধান্বিত স্বরে বলল, সমস্যা নেই, আপনি খান। খাও না তুমি একটু? হ্যাঁ হ্যাঁ, ওরা বলল এটা অনেক টেস্ট। আইসক্রিম আবার কি টেস্ট? সব তো একই রকম। এটা বিদেশি আইসক্রিম, 350 টাকা এক স্কুপ। খাও প্লিজ। যার যেন এক প্রকার জোর করলো চিঙ্কিকে। চিঙ্কির সংশয় বাড়ল, জাওয়াদের আচরণ অস্বাভাবিক ঠেকল যেন। জাওয়াদের মুখবিররে অনিশ্চিত অস্থিরতা। চিঙ্কির মনে হলো সে যেন জোরপূর্বক কাজটা করছে। ফলে নিচু স্বরে বলল, মামিকে দেখানোর জন্য আপনার অভিনয় করতে হবে না, এমনিতেও আমার আইসক্রিম খাওয়া বারণ, ডায়েট করছি তো। জাওয়াত হতাশ হলো, ফলে 350 টাকা জলে। পাভেলের মাথা থেকে এমন অদ্ভুত বুদ্ধি বের হতে পারি, তাই এমন আজব কিছু চিন্তা করতে পারে। ভুল তার ছিল। পাভেলের বুদ্ধি গ্রাহ্য করার পূর্বে তার ভাবা উচিত ছিল। পাভেল জাওয়াদের দৃষ্টি দেখে মিনমিন করে বলল, একটু খাও, এত সুন্দর করে সাজছে। আমি জানি পাভেল ভাই, জাওয়াত সাহেব একটু হাইজিন মেনটেন করেন, আমি ওনাকে এভাবেই পছন্দ করেছি, আমার জন্য ওনাকে বদলাতে হবে না। আরে স্বামী স্ত্রীর মধ্যে খাবার শেয়ারে ভালোবাসা বাড়ে, এক কামড়ে কি আর ডায়রিয়া হবে নাকি? ইস, আমার প্রেমিকা এমন না, আমাকে এভাবে আদর করে খাবার সাধে না। সেও জ্যোতি ফাজিলের মতো শুধু আমার খাবারে নজর দেয়, চাই আমার পেট খারাপ হয়ে টয়লেটেই আত্মহতি দেই। বলে জ্যোতির দিকে তাকালো পাভেল। জ্যোতির সাথে সাথেই উপহাস করে বলল, এত নজরও আপনার কিছু হবে না পাভেল ভাই, আপনি তো গন্ডার, মোটা চামড়ার, ওই নজর ঢুকতে পারবে না। বেচারি আপনার প্রেমিকা, তোর মতো চাঁদাবাজ হওয়ার থেকে গন্ডার হওয়া ভালো। তোর বরের কষ্টে আমার রাতে কান্না পায়। যাকগে, দীপশিখা আমার বন্ধুতে ফিরিয়ে দিও না। পাভেলের কথায় মুখ চেপে হাসলো চিঙ্কি, সাথে খানিকটা লজ্জা পেল। জাওয়াত ভাবল চিঙ্কি সরাসরি আইসক্রিম খাবে, ফলে লালা পাওয়ার মিশন সম্পূর্ণ হবে। কিন্তু এমন কিছুই হলো না। চিঙ্কি একটা চামচ দিয়ে হালকা একটু খেলো, তারপর বলল, নিন, আপনার অনুরোধ রেখেছি, এবার আপনি নিশ্চিন্তে খান। এমন কাজের সাথে জাওয়াত এবং পাভেলের প্রথম পরিকল্পনা একেবারেই ভেস্তে গেল। খাওয়া দাওয়া শেষে কটমটিয়া পাভেলকে বলল, বিল দে। আমি কেন? তোর বউ শপিং তুই দে। আইসক্রিমের লালা লাগিয়ে পানির সাথে খাওয়ার বুদ্ধিটা কার? পাভেল কাচুমাচু স্বরে বলল, দোস্ত, মাসের শেষ, পকেটে টানাটানি, যান নিয়ে টানাটানির আগে বিল দে। পাভেল জানে জাওয়াত এখনই ওকে উঠিয়ে আছাড়ে দিবে, ফলে তাকে চেতিয়ে লাভ নেই। হাত কামড়ে দোকানদারকে বলল, কত হয়েছে ভাই? 2700 স্যার। কার্ড চলবে? নো স্যার, অনলি ক্যাশ। পাভেল অসহায় চোখে তাকালো, তার পকেটে টাকা নেই, নিজেই 700 টাকার খাবার খেয়েছে। জাওয়াতকে বলল,
দোস্ত আজকে দিয়ে দে, আমি বিকাশ করে দেব। আমিও জ্যোতির্বি অন্য জায়গায় দিয়ে দেব। পাভেল পাথর চোখে তাকালো। জাওয়াত তার তুরুপের এক্কা বানিয়েছে জ্যোতিকে। লোক ঠিকই বলে, বউয়ের ভাই মানেই কুমির। পাভেল আকাশ পাতাল চিন্তা করতে লাগলো কিভাবে টাকা দেয়া যায়। সাথে সাথে মাথায় বুদ্ধি এলো, আগ্রহী স্বরে বলল দাঁড়া। বলেই ছুটলো টেবিলের দিকে। সিঙ্কির প্লেট থেকে চামচটা নিয়েই পকেটে পুরে ফেলল। তারপরে সে বলল, তোর সমস্যা মিটিয়ে দিয়েছি, বিল দে। জাত খেকে বলল, কি এমন খেরাফাতি কাজ করেছো শুনি। সাথে সাথে চামচ বের করলো পাভেল। গর্বিত স্বরে বলল, দেখ, বিল দিতে বলেছি বলে চামচ চুরি করেছিস? দেখ, আর এটা চিঙ্কির চামচ। এই চামচে ওর লালা আছে তো। এই চামচে তুই পানি খেয়ে 1-এর ভিতর 3 কাজ হবে। পাভেলের বুদ্ধি মন্দ নয়। জাওয়াত অভিভূত হলো, না, বন্ধু তার অকর্মণ্য নয়। পাভেল অসহায় স্বরে বলল, এবার বিলটা দিয়ে দে। যা দীর্ঘশ্বাস ফেলে বিল দিল। জ্যোতিরা অপেক্ষা করছিল একটা ঘড়ির দোকানের সামনে। একটা ঘড়ি দীপশিখার খুব ভালো লেগেছে। দামটা অনেক বেশি, তার কাছে বর্তমানে এত টাকা নেই। কিন্তু ওই ঘড়িটা জাওয়াদের হাতে দেখেছিল সে। ঘড়িটা নষ্ট হয়ে গেছে। একদিন দীপশিখার সাথে দেখা করতে আসার সময় তার মোটরসাইকেলের হালকা দুর্ঘটনা হয়েছিল। ওভারটেক করতে যেয়ে একটা সিএনজির সাথে ধাক্কা লেগে গেছিল। তখন ঘড়িটা ভেঙে গেছে। জাওয়াত বিদ্রুপ করে বলেছিল, শোনো মেয়ে, তোমার সাথে একটু সময় পাওয়ার জন্য আমার প্রিয় ঘড়ির জলাঞ্জলি দিয়েছি, এবার অন্তত সময় দাও। জ্যোতি দুষ্ট হেসে শুধালো, এখনই বরের জন্য পছন্দ করছো? 10টা নয়, 5টা নয়, একটাই তো বর। এত দাম দিয়ে মাথায় চড়িও না। ভাইকে এভাবে বলছো? ভাই ভালোই বলছি। পুরুষ মানুষকে তোল্লাই করলে মাথায় উঠে ডুগডুগি বাজে। তোমার ভাই হয়তো তেমন পুরুষ নয়। বাহ, এখনই পক্ষ নিচ্ছ? নিলাম, যাকে ভালো লাগে তার পক্ষ নিতে কিসের কার্পণ্য। এর মধ্যেই জাওয়াতরা চলে এলো। জ্যোতি মিনমিন করে বলল, ভালো লাগাটা প্রকাশ করে ভালো ভাবি, অ্যারেঞ্জ কাম লাভ, ম্যারেজ হয়ে যাক। চিঙ্কি হাসলো শুধু, উত্তর দিল না। মন্দ বলেনি জ্যোতি। কিশোরী চিঙ্কির প্রেমপত্রকে অগ্রাহ্য করলে হবু বউয়ের প্রেমপত্র তো অগ্রাহ্য করবে না। যত মৃদুস্বরে বলল, চলুন। নীল আকাশের রং শুষে নিয়েছে রাত্রি। জলজল করছে বাড়ির আলোগুলো। দূরের চায়ের স্টল থেকে গান ভেসে আসছে, তুই আমার হিরো, তুই আমার হিরো। জাওদের বাইক থামলো ঠিক দীপশিখার বাড়ির সামনে। দীপশিখা বাইক থেকে নামলো। জাওদ হেলমেট খুললে মৃদুস্বরে বলল, শাড়ি পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ, হয়েছে তো। আসলে মামি অনেক সুজি টাইপের, একটু বিরক্তকর, কিন্তু উনি ছোটবেলা থেকে আমাদের 2 ভাই বোনকে খুব যত্ন করেছেন, তাই ওনাকে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। আই হোপ তুমি মাইন্ড করনি। জাওয়াত সাহেব, আপনার কি হয়েছে বলুন তো? জাওয়াত কিঞ্চিত ভাবাচেকা খেলো। বিহ্বল স্বরে শুধালো, কি হবে? আপনি আমার জন্য এত চিন্তিত, আমার তো ভয় হচ্ছে আপনি আমার প্রেমে টেমে পড়লেন কিনা। জাওয়াত মৃদু হেসে বলল, তোমার কি ধারণা? কেস জন্ডিস। বলে হাসতে হাসতে ভেতরে চলে গেল চিঙ্কি। জাওয়াত তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। আজ থেকে তার পরা বাবার পানি সেবন শুরু, হয়তো পরিত্রাণ খুব সন্নিকটে। পরা বাবার সামনে বসে আছে জাওয়াত, তার চোখে মুখে অসীম বিরক্তি। টানা 10 দিন সে নাক চেপে চোখ বুজে পরাবার পানি খেয়েছে। কাজ হচ্ছে কিনা পরীক্ষার জন্য গতকাল চিঙ্কির সাথে দেখা করেনি সে। আজ সকালেই আবারও বিয়ের স্বপ্ন দেখেছে। শুধু স্বপ্নে তার জীবন সীমাবদ্ধ নয়। সকাল 7টায় ইনচার্জের ফোন, জাওয়াত তোমাকে আপকামিং প্রজেক্ট থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে, এই নাও। প্রজেক্টটা জাওয়াদের জন্য অনেক কষ্টের ছিল, সব কাজ সে করেছে, অথচ তাকে বরখাস্ত হতে হবে। পাভেল তার পাশে বসা মিনমিন করে বলল, বলেছিলাম ভণ্ড ট্রেনের পানি খেয়ে বমি করে লাভ হলো কি? পরা বাবার মুখ শান্ত, তাকে মোটেই উদ্বিগ্ন লাগলো না, স্বাভাবিক মুখমণ্ডল। সে ধীরে সরে বলল, তুমি কিভাবে পানি সেবন করেছো? যেভাবে আপনি বলেছেন। পানিতে চিঙ্কির লালা মিশিয়েছ, তাও কাজ হচ্ছে না? একটু চিটিং করেছি। লালা কি করে মেশাবো? ওর খাওয়া চামচ দিয়ে কাজ চালিয়েছি, এজন্যই কাজ হয়নি বৎস। তোমরা এত শর্টকাট কেন করো? উফ! পরা বাবার মুখে বিরক্তি ফুটে উঠল। জাওয়াত পাভেলের দিকে তাকালো। পাভেল অপ্রস্তুত স্বরে বলল, আমি কি লালা বানাই নাকি? যে মাথায় আসছে সেটাই বলেছি। জাওয়াত দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন উপায়? আমার জীবন তো খরা ঝুলছে। উপায় একটাই। কি? একটু অশ্লীল উপায়টা কি? তোমাকে সরাসরি চিঙ্কির লালা সেবন করতে হবে। পাগল আপনি? আমি এখন চিঙ্কিকে বলবো নাকি আমার মুখে থুতু মারো? এখন স্বপ্ন থেকে পরিত্রাণের উপায় কি করার? জাওয়াদের মাথা ফেটে যাচ্ছে।
পেট মোচড়াচ্ছে। কোন আক্কেলে এই বাবার কাছে এসেছিল সে? ইচ্ছে করছে পর বাবার গায়ে বমি করে দিতে। উজবুকের মতো মামির পরামর্শ নেয় উচিত হয়নি। রাগীশ্বর বলল, আমার 500 টাকা ফেরত দিন। ওটা তো অফেরতযোগ্য। মানে কি? মানে আমি তোমাকে উপায় বলেছি, সেটার দাম ওই টাকা। জাওয়াত এবার রেগে পড়া বাবার কলার চেপে ধরল। রাগীশ্বরে বলল, ফাজলামি করস? উত্তেজিত হচ্ছে তুমি জাওয়াত। আমার উপায় কিন্তু তোমার বন্ধুর কাজে দিয়েছে। বিশ্বাস না হলে চিঙ্কিকে বিয়ে করেই দেখতে পারো। অবশ্যই এছাড়া আর উপায় নেই। তুমি চাইলে ওকে সব খুলে বলতে পারবে না? সাহস থাকলে বলে দাও, ভেঙে দাও বিয়ে। নাকি তুমি নিজে এই স্বপ্ন থেকে পরিত্রাণ চাইছো না? পর বাবার ঠোঁটের হাসি খসল না। জাওয়াত তার কলার ছেড়ে দিল। সত্যি তো, সে কেন চিঙ্কির সাথে বিয়ে ভাঙতে চাইছে না? পর বাবা হাসি বিস্তৃত করে বলল, তোমার সাহস নেই বিয়ে ভাঙার। তুমি আসলেই চাইছো না চিঙ্কি থেকে পরিত্রাণ পেতে। তুমি মেয়েটির প্রেমে পড়েছ। যাদের কপালে শিরা দপদপ করছে, ইচ্ছে করছে পর বাবার মুখ ভেঙে দিতে, কিন্তু পারছে না। লোকটির চোখের দিকে তাকালেই কেমন কেমন যেন লাগছে। এমন অদ্ভুত দৃষ্টি। জাওয়াত রাগীশ্বরে বলল, আপনাকে আমি ভুল প্রমাণ করে দেব, জাস্ট ওয়েট। পরা বাবা বিকৃত চিত্তে হাসলেন। তার হাসি ঝঙ্কার তুলছে শান্ত ঘরে। মৃদু কণ্ঠে বলল, আই এম ওয়েটিং। জাওয়াত পাভেলের সাথে বেরিয়ে গেল। জাওয়াত চোখ মুখ কঠিন হয়ে আছে। পাভেল রয়েছে বলল, কি করবে এখন? বিয়ে ভাঙবো, সেই সাথে স্বপ্ন থেকে পরিত্রাণ পাবো। স্বপ্নের থেকে পরিত্রাণ পেতে হলে হয় তোকে চিঙ্কির লালা খেতে হবে, নয়তো ওকে বিয়ে করতে হবে। অ্যাকর্ডিংলি ওই পচা বাবা, পড়া বাবা, একই কথা। তুই ওর লালাও খাবি না, আবার ওকে বিয়েও করবি না। তাহলে পরিত্রাণ স্বপ্নের কীভাবে পাবি শুনি? জাওয়াত চুপ করে রয়েছে। তার চল শক্ত। পাভেলের জিজ্ঞাসাবাদে বিরক্তির রেখা উন্মোচিত হলো কপালে। সমান্তরাল রেখাগুলো কুঞ্চিত হলো। কঠিন দৃঢ়স্বরে বলল, এমন কিছু করবো যেন চিঙ্কি নিজে থেকে আমার সাথে বিয়ে ভাঙে। পাভেলের কপালে ভাঁজ পড়ল। বিরস গলায় বলল, দোস্ত একটা কথা বলবি? কি? তুই কি সত্যি চিঙ্কির প্রেমে পড়িসনি? জাওয়াত ক্ষিপ্ত চোখে তাকালো। তার দৃষ্টিতে প্রখরতা অনুভব করলেও পাভেল নিয়ে গেল না। সে আবার শুধালো, সত্যি? মাথায় কি স্টাম্প মেরে রাখবো? না, আসলে তুই যেভাবে ওর দিকে ঠিক সেই দৃষ্টিতে তাকাস, যে দৃষ্টি আমি জ্যোতির দিকে তাকিয়ে থাকি, হ্যাংলা, নির্লজ্জ, পরোয়াহীন নজর। জাওয়াত চুপ করে রইল। পাভেলের এমন উক্তিতে তার মুখভাবে ক্ষীণ পরিবর্তন এলো যেন। মনে হলো দ্বিধাগ্রস্ত জাওয়াত আরও বেশি দ্বিধায় পড়েছে। হয়তো এই উক্তিটা তার চিন্তা চেতনাকে কিঞ্চিত নাড়িয়ে দিয়েছে। জাওয়াদের স্বভাব ভালো করেই জানে পাভেল এই স্বপ্ন রহস্যের সমাধান তার কাছে নেই। তবে সে নিজে থেকে একটা যুক্তি দাঁড় করেছে, কিন্তু সেই যুক্তিটা অবশ্য জাওয়াতকে বলা হয়নি। জাওয়াত বিশ্বাস করতে চাইবে না, তাই এড়িয়ে যাওয়া উচিত। সে অপেক্ষা করলো জাওয়াদের উত্তরের, কিন্তু উত্তর পেল না। হতাশ হলো যেন সে। পকেটে হাত ঢুকিয়ে খুব আস্তে বলল, মন ভাঙার থেকে বিশ্বাস ভাঙার আঘাতটা প্রখর হয়। জাওয়াত ম্লান স্বরে উত্তর দিল, এই বিয়েটা ভাঙতে চাই। চিঙ্কি একটা ভালো ছেলে ডিজার্ভ করে, যে ওকে ভালোবাসবে। আমি ওকে ভালোবাসি না। শেষ কথাটা যেন জোর দিয়ে বলল। পাভেল মুচকি এসে বলল, দেখিস পরে যেন আবার আফসোস না হয়। জাওয়াত উপেক্ষা করলো তার কথা। সে কেন আফসোস করবে? জাওয়াত কখনোই বিয়ে করার উদ্দেশ্যে চিঙ্কির সাথে সখ্যতা গড়ে তোলেনি। তার পরিকল্পনা ছিল সম্পূর্ণ ভিন্ন। চিঙ্কির প্রতি তার সহানুভূতি, সহমর্মিতা এবং মায়ার কারণে মেয়েটি একদলা পাকানো মায়া মেঘ। তার শক্ত আবরণের দীপশিখার ভেতর তুলতুলে চিঙ্কিটুকুকে এক অলিক ইন্দ্রজাল আছে। সেই ইন্দ্রজালকে এড়িয়ে চলা অসম্ভব। কোনো মানুষ এই তুলতুলে চিঙ্কির ইন্দ্রজাল কাটতে পারবে না। অপরদিকে সহমর্মিতার সৃষ্টি হয়েছে চিঙ্কির প্রতি দুর্ব্যবহার থেকে। যে জাওয়াত কখনো কারোর সাথে খারাপ আচরণ করেনি, সে প্রথমবার অন্যের রাগের শিকার করেছিল 15 বর্ষীয় কিশোরীকে। সে থেকে বিশ্রী এক আত্মগ্লানি হয়েছে তার। সে আত্মগ্লানি থেকে ক্ষমা পাবার বুভুক্ষা জাওয়াত চিঙ্কির সাথে কেবল সখ্যতা রাখতে চায়। চিঙ্কিকে সে ভালোবাসে না। ভালোবাসে সে প্রেমোত্ততা থাকতে হয়, যে মাতাল উন্মাদনা শিরায় শিরায় থাকা উচিত, তেমন কিছুই চিঙ্কির জন্য জাওয়াত অনুভব করে না। তাহলে সেটাকে ভালোবাসা বলা চলে না। সেদিন রান্নাঘরে যা হয়েছিল তাকে ক্ষীণ সময়ের জন্য হরমোনের গণ্ডগোল বলে আখ্যা করেছে জাওয়াত। চিঙ্কির প্রতি সে হয়তো আকর্ষিত হয়েছিল, কিন্তু সে আকর্ষণকে ভালোবাসার নাম দেয়া মতো সে মূর্খ নয় জাওয়াত। কিন্তু বিয়েতে হ্যাঁ বলার পর থেকে জাওয়াদের মনে এক তীব্র ভয় কাজ করছে। সে চিঙ্কির সাথে তার এই সখ্যতাকে নষ্ট করতে চায় না। সে চিঙ্কিকে আঘাত করতে ভয় পাচ্ছে।
তার ধারণা চিঙ্কি হয়তো আবারও দুর্বল হচ্ছে, তাই তাকে প্রশ্রয় দিয়ে আকণ্ঠ প্রেমে ডুবিয়ে ফেলা ঘোরতর অন্যায় হবে। তাই বিয়ে ভাঙ্গা অত্যাবশ্যক। যে করে হোক বিয়েটা ভাঙতেই হবে। যা ওদের একবার মনে হলো সবটা খুলে বলবে, সে চিঙ্কিকে ক্ষমা চেয়ে নেবে। তার শ্রীয়মান মুখখানা কল্পনা করতেই শিরে ওঠে সে। চিঙ্কিকে আঘাত করার সাহস নেই তার, তাই তাকে আঘাত না দিয়ে তার জীবন থেকে সরে যেতে চায় জাওয়াত।